আলোচ্য বিষয় অ্যাডজর্বার বা নাইট্রোজেন প্লান্টের মলিসিভ ইউনিটে ইন্ডিপেন্ডেন্ট যে রিজেনারেশন হচ্ছে বা সেলফ রিজেনারেশন যে হয় সেটা কিভাবে হয় এবং কোন সময় কোন বাল্বটা ওপেন থাকে এবং সেখানে টেম্পারেচার কত থাকবে রিজেনারেশন সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। অ্যাডজর্বার বা আপনি বলতে পারেন মলিসিভ ইউনিট। সেই জন্য আমি আপনাদেরকে আজকে ড্রয়িংয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অ্যাডজর্বার সম্পর্কিত যে ডাউট বা অ্যাডজর্বার সম্পর্কিত যে কোশ্চেন সবগুলোর সলিউশন আপনারা আশা করি পাবেন। আমাদের নাইট্রোজেন প্লান্টে দুটি অ্যাডজর্বার বা মলিসিভ ইউনিট মলিসিভ ভেসেল থাকে। এটা মনে করেন যে একটা অ্যাডজর্বার, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এটা দুইটা অ্যাডজর্বার, একটা অ্যাডজর্বার সবসময় রিজেনারেশন থাকবে, আরেকটি সার্ভিসে থাকবে। ধরলাম এটা এ এবং এই অ্যাডজর্বার এটাকে ধরলাম আমরা বি। এখন প্রশ্ন হলো এই যে এই অ্যাডজর্বারের মধ্যে কি থাকে? তো আপনারা জানেন অ্যাডজর্বারের মধ্যে মলিকুলার সিপ থাকে। আর এই যে মলিকুলার সিপের মেইন ফাংশন হলো আমাদের বাতাসের মধ্যে নর্মালি থাকে কি আপনারা জানেন, বাতাসের মধ্যে থাকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং সামান্য পরিমাণে জলীয় বাষ্প থাকে। এই যে বাতাসের মধ্যে উপাদানগুলো থাকে, এই উপাদানগুলো বা এই ইম্পিউরিটিসগুলো আপনার নাইট্রোজেন তৈরি করার জন্য বাধা সৃষ্টি করে। এই ইম্পিউরিটিসগুলো আপনার কোনোভাবেই যেন কুল বক্স ইউনিটে না যেতে পারে, সেই জন্য এই অ্যাডজর্বার ইউনিটে মেনলি এই কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইডগুলোকে রিমুভ করা হয়। বা রিমুভ কীভাবে করা হয়, যেহেতু রিমুভ করা হয়, কীভাবে রিমুভ করা হয় সেটা আমি বলতেছি। অ্যাডজর্বার থেকে আপনারা বুঝতে পারতেছেন অ্যাডজর্বারের যে বাংলা অর্থ সেটা হলো শোষক। অ্যাডজর্বার শোষক, সেটা শোষণ করে, কোনটাকে ধরে রাখে? যেমন বাতাসের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড থাকে বা কার্বন মনোক্সাইড থাকে বা সামান্য পরিমাণ জলীয় বাষ্প থাকে, এইগুলোকে কি করে অ্যাডজর্বারের যে মলিকুলার সিপ আছে সেই মলিকুলার সিপগুলো যেই ভেসেলটা সার্ভিসে থাকবে সেই ভেসেলের মলিকুলার সিপগুলো কি করবে? এই উপাদানগুলোকে ধরে রাখবে। এবং কোনো জায়গায় আছে আপনার 6 ঘন্টার পর রিজেনারেশন হয় বা কোনো জায়গায় 1.5 ঘন্টা পরে হয়। তো আমাদের এখানে যেহেতু 2.5 ঘন্টা পরে রিজেনারেশন হয়, 150 মিনিট পরে যখন রিজেনারেশন হবে, এই রিজেনারেশনের সময় যেই ইম্পিউরিটিসগুলো অ্যাডজর্বার ধরে রেখেছে সেই ইম্পিউরিটিসগুলো অ্যাডজর্বার আবার ছেড়ে দিবে। আর কিভাবে ছেড়ে দিবে পুরো প্রসেসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকুন। মনে করেন যে এটা এয়ার কম্প্রেসার থেকে এয়ারটা আপনার এদিক দিয়ে আসবে, আসার পরে এটা যাবে কোথায়? এই যে মনে করেন যে দুইটা অ্যাডজর্বার আছে, দুইটা অ্যাডজর্বারে চলে যাবে। এয়ার কম্প্রেসার থেকে এখানে আসলো, এখানে আসার পরে এই অ্যাডজর্বারে যাবে একটা লাইন এবং এই অ্যাডজর্বারে আপনার একটা লাইন। 3 ওয়ে বাল্বটা দিলাম এখানে। ওকে, এতটুকু বুঝতে পারছেন কিনা দেখেন। আমাদের এয়ার কম্প্রেসার থেকে যে এয়ার আমরা নর্মালি 1300 ওকে, সো আমরা নর্মালি 1350 নর্মাল মিটার কিউব এয়ার পার আওয়ারে আমরা ইউজ করে থাকি। এই 1350 নর্মাল মিটার কিউব এয়ার যদি 100% লোডে থাকে, 1350 নর্মাল মিটার কিউব এয়ার এই 3 ওয়ে বাল্বে আসবে। আসার পরে এখন কোন দিকে যাবে? আপনাদের প্রশ্ন হতে পারে কোন দিকে যায়। আমাদের যেহেতু দুই ভেসেলের যে কোনো এক ভেসেল সবসময় সার্ভিসে থাকবে, আরেকটা ভেসেল রিজেনারেশন থাকবে। আমি অলরেডি আপনাদেরকে বলেছি। তো ধরেন আমাদের ভেসেল বিটা এখন সার্ভিসে আছে, তাহলে আমাদের ভেসেল বি যদি সার্ভিসে থাকে তাহলে আমার কি হবে? এই যে এদিকের যে বাল্বটা 3 ওয়ের বাল্বে বি এর সাইডের যে বাল্বটা, বি সাইডের এই বাল্ব এটা ওপেন হয়ে যাবে আর এই বাল্বটা ক্লোজ থাকবে। এ সাইডের বাল্ব ক্লোজ থাকবে আর বি সাইডের বাল্ব ওপেন হবে। বি সাইডের বাল্ব যদি ওপেন হয় তাহলে আমাদের এখানে 8.9 কেজি প্রেসারে 1350 নর্মাল মিটার কিউব এয়ার আপনার এই বি সাইডের বাল্ব দিয়ে প্রবেশ করবে। যেহেতু এদিকের বন্ধ, এই যে অ্যাডজর্বার বিতে আপনার
প্রবেশ করলো। তাহলে আমাদেরকে 1350 নর্মাল মিটার কিউব এয়ার 8.9 কেজি প্রেসারে অ্যাডজর্বার বিতে প্রবেশ করবে। অ্যাডজর্বার বিতে প্রবেশ করার পর এখান থেকে বের হতে হবে। তো এখান থেকে বের হওয়ার রাস্তা মনে করেন যে আপনার এইটা, আপনি এই সাইডটা এখন বাদ রাখেন, আপনি এটা নিয়ে এখন কল্পনা করেন, মনে করেন যে এই অ্যাডজর্বারটা এখন সার্ভিসে আছে। এখন আমাদের যে এয়ারটা, সেই এয়ারটা এদিক দিয়ে আসবে। এদিক দিয়ে আসার পরে এখান দিয়ে বের হবে। এখানে একটা চেক বাল্ব থাকবে, এটা মনে করেন যে চেক বাল্ব। এদিক দিয়ে চেক বাল্বের মাধ্যমে বের হবে। বের হওয়ার পরে এটা কোথায় যাবে? বের হওয়ার পরে মনে করেন যে আপনার এই লাইন দিয়ে আপনার চলে গেল কোথায়? কুল্ড বক্সে। কুল বক্সে যাওয়ার আগে এদিকে আমাদের একটা রিজেনারেশন বাল্ব থাকবে, সেটা হলো 304 নম্বর বাল্ব আমরা বলি। এক এক জায়গায় এক এক রকম সেটা থাকতে পারে। এই যে আপনার মনে করেন যে রিজেনারেশন বাল্ব 304 হয়ে এটা এর হয়ে এই এয়ারটা আবার যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্ট রিজেনারেশন করব, সুতরাং এটা আবার কি করবে? আমাদের অ্যাডজর্বার এতে আসবে। কথা হলো যেহেতু আমাদের এয়ারের মধ্যে আছে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড এবং সামান্য পরিমাণ যদি জলীয় বাষ্প থেকে থাকে, সেই জলীয় বাষ্প আপনার অ্যাডজর্বারের মধ্যে যে মলিকুলার সিপ আছে, সেই মলিকুলার সিপ ধরে ফেলবে। তো মলিকুলার সিপ যদি আপনার এই কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড এবং পানি বা জলীয় বাষ্প ধরে ফেলে, তখন বাকি কি থাকতেছে আপনার কি? নাইট্রোজেন এবং অক্সিজেন। বাকি থাকতেছে আপনার নাইট্রোজেন, কারণ এয়ারের মধ্যে আপনারা জানেন এয়ারের মধ্যে 79% নাইট্রোজেন বা 20.9% আপনার অক্সিজেন থাকে, আর যে 0.1% যে ইম্পিউরিটিস, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তাও এর মধ্যে আটকা পড়ে যাচ্ছে। অ্যাডজর্বারের যে মলিকুলার সিপ আছে, সেই মলিকুলার সিপ এগুলোকে ধরে ফেলতেছে। এইগুলা ছাড়া শুধু নাইট্রোজেন এবং অক্সিজেন কি হচ্ছে? অ্যাডজর্বারের আউটলেট থেকে বের হচ্ছে। আশা করি আপনারা সার্ভিসিংয়ের সময় যেই সিস্টেমটা, সার্ভিসিংয়ের সময় আপনার এই বাল্বটা খোলা থাকবে এবং চেক বাল্ব ওপেন থাকবে। চেক বাল্বের মাধ্যমে আপনার যে ফ্লোটা, এয়ারের যে ফ্লো, সেটা কুল বক্সে চলে যাবে। সেটা এদিক দিয়ে কোথায় যাবে? কুল্ড বক্স বলতে পারেন আপনারা, কুল্ড বক্সে চলে যাবে। আর কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার এটা কি করবে? অ্যাডজর্বার যে মলিকুলার সিপ আছে, সেইগুলোকে ধরে ফেলবে। আই হোপ আপ টু দিস ইট ইজ ক্লিয়ার। এটাও কিন্তু একইভাবে আপনারা ড্রয়িংটা করে ফেলতে পারেন। এখানে একটা কি থাকবে আপনার? এখানে একটা চেক বাল্ব থাকবে, কারণ দুইটার ফাংশন যেহেতু একই। এখানে একটা চেক বাল্ব থাকবে, এখান থেকে এটা বের হয়ে যাবে, বের হয়ে কোথায়? ওই লাইনের সাথে মিলবে। দুইটার কাজ আপনার একই। এটা সার্ভিসের সময় সেম কাজ ঘটবে। আপনারা একটা সার্ভিস বুঝতে পারলে অন্যটার সার্ভিস বুঝতে পারবেন। তো এখন যেহেতু আমরা আপনাদেরকে বললাম যে বি ভেসেল সার্ভিসে আছে, বি ভেসেল সার্ভিসে থাকার কারণে এ ভেসেল কি থাকবে? রিজেনারেশন থাকবে। তো ভেসেল এতে এখন কি হবে? রিজেনারেশন হবে। এখন রিজেনারেশনটা কিভাবে হয়? সেলফ রিজেনারেশন বা ইন্ডিপেন্ডেন্ট রিজেনারেশন, সেটা কিভাবে হয় এখন আমি আপনাদেরকে দেখাবো। রিজেনারেশনের সময় কিছু স্টেপ আছে, কিছু ধাপ আছে। ডাইরেক্টলি শুধু রিজেনারেশন হওয়ার জন্য কিছু স্টেপ বা ধাপ ফলো করতে হয়। সেই স্টেপগুলো হচ্ছে, রিজেনারেশনের প্রথম শর্ত হলো ভেসেলটা ডিপ্রেসারাইজ অবস্থায় থাকতে হবে, এবং দ্বিতীয় যে ধাপ সেটা হলো আপনার হিটিং ধাপ। তারপরে হলো আপনার কুলিং স্টেপ, তারপরে আপনার ইকুয়ালাইজিং স্টেপ। এই যে তিনটা স্টেপ, আর ডিপ্রেসারাইজিং আপনাদেরকে বলছি। ইকুয়ালাইজিংয়ের পরেই কিন্তু এটা আবার যাবে কোথায়? ডিপ্রেসারাইজিং। ভেসেল ডিপ্রেসারাইজিং হতে হবে, তাহলে আপনার রিজেনারেশনের পূর্বে ভেসেলে কোনো এয়ার থাকা যাবে না এবং ভেসেলে কোনো প্রেশার থাকা যাবে না। প্রেশার ফ্রি হইতে হবে। তো এই যে ভেসেলটা, আমাদের এই ভেসেলে কিন্তু প্রেশার আছে। এই প্রেশারে কিন্তু আপনার এয়ারটা এদিক দিয়ে আপনার কুল বক্সে চলে গেল। আর আমি আপনাদেরকে বলেছি কুল বক্সে যাওয়ার আগে 304 একটা আমাদের রিজেনারেশন ভালভ আছে। সেই 304 ভালভের মাধ্যমে এই ভেসেলটা ডিপ্রেসারাইজ কন্ডিশনে আছে, সেই ভেসেলটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট রিজেনারেশন করতে পারবো, এবং ইন্ডিপেন্ডেন্ট রিজেনারেশন অবশ্যই করতে হবে। তো এখন এই যে 304 বাল্ব কুল বক্স থেকে কিন্তু একটা পার্সেন্টেজ এদিক দিয়ে আবার আসতে পারে, সেটা হলো ওয়াশ গ্যাস। সেটা আমি আপনাদেরকে পরে বলবো। আমরা এখন এই 304 বাল্ব ইন্ডিপেন্ডেন্ট রিজেনারেশন বা সেলফ রিজেনারেশন যে কীভাবে হচ্ছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন মনে করেন যে আমি আপনাদেরকে বলেছি যে রিজেনারেশনের কয়েকটি ধাপ আছে, তার মধ্যে হিটিং, কুলিং, ইকুয়ালাইজিং এবং ডিপ্রেসারাইজ, এই ধাপগুলো থাকতে হবে। ডিপ্রেসারাইজিংয়ের পরে প্রথম যে ধাপটি, সেটি হলো হিটিং।
আমার এখানে এখানে কিন্তু ঠিক একইভাবে প্রথম যখন সার্ভিসে ছিল তখন কিন্তু এখানে এই দিক দিয়ে যখন কার্বন ডাইঅক্সাইড পাস হলো, কার্বন মনোক্সাইড পাস হলো এবং পানি ওয়াটার পাস হলো, তখন কিন্তু এই যে ইমপিউরিটিসগুলো এগুলা কিন্তু এখানকার যে মলিকুলার সিব আছে তা কিন্তু ধরে ফেলেছে। ধরতে ধরতে এটা কি হলো, আপনার এক সময় অ্যাডজাস্ট হয়ে গেল, আর ধরতে পারে না। তখনই আমাদের কিন্তু নর্মালি ভেসেলটা চেঞ্জ হয়ে যায়। এগুলো যখন ধরে ফেলেছে এখন কিন্তু আমাকে এটাকে রিজেনারেশন করে এই যে ইমপিউরিটিসগুলো এই ইমপিউরিটিসগুলোকে আউট করতে হবে। দ্যাট মিনস এই ইমপিউরিটিসগুলোকে ডিজলভ করতে হবে। প্রথম যে অ্যাডজর্ব হয়েছে অ্যাডজর্ব ইমপিউরিটিসগুলোকে ডিজলভ করতে হবে, আর অ্যাডজর্ব ইমপিউরিটিসগুলোকে ডিজলভ করার জন্য আমাদের প্রয়োজন হয় রিজেনারেশন। আই হোপ আপ টু দিস ইজ ক্লিয়ার। সো রিজেনারেশনের প্রথম যে স্টেপ ডিপ্রেসারাইজিংয়ের পরে সেটা হলো হিটিং। এইখানে আপনারা খেয়াল করেন আমাদের যে এয়ারটা এদিকটা চলে যাচ্ছে, চলে যাওয়ার পরে এটা কিন্তু কুল বক্সে যাওয়ার কথা। এখন আমরা কুল বক্সের লাইন মনে করেন যে কাট করে দিলাম, আমরা ভেসেলটাকে ইন্ডিপেন্ডেন্ট রিজেনারেশন করাবো। তাহলে এখানকার যে এয়ারটা সেই এয়ারটাকে আমরা 304-এর মাধ্যমে আমরা নিয়ে আসবো কোথায়, রিজেনারেশন করার জন্য আমরা নিয়ে আসবো ভেসেল এতে। কারণ ভেসেল এ এখন ডিপ্রেসারাইজিং অবস্থায় আছে এবং এই ভেসেলটা রিজেনারেশন অবস্থায় আছে। ভেসেল এতে নিয়ে আসার জন্য এখানে কিন্তু আমাদের যে প্লান্ট সেখানে একটা থ্রি ওয়ে বাল্ব ব্যবহার করা হয়েছে। এই যে থ্রি ওয়ে বাল্বটা আগে আঁকি তাহলে ক্লিয়ার হবে। এই যে মনে করেন যে একটা থ্রি ওয়ে বাল্ব আছে, এই থ্রি ওয়ে বাল্বের মাধ্যমে এয়ারটা আমাদের কোথায় আসবে, রিজেনারেশন যে ভেসেল বা অ্যাডজর্বারের রিজেনারেশন ভেসেলে আসবে। এখন কথা হলো প্রথম যে আমাদের ধাপ হিটিং, আমাদের এই নিচের এই পোর্শনটা আপনাকে ধরতে হবে। এটা মনে করেন যে আপনার হিটিং পার্ট, এখান থেকে যাবে কোথায়, হিটারে। এটা ধরেন আপনি হিটার, এটা আমি ধরলাম হিটার ধরার পরে এখান থেকে হিটারে আসবে। হিটার থেকে এই লাইনটা আপনারা খেয়াল করবেন, এই লাইনটা এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে আসার পরে তারপরে সেই লাইনটা আবার এদিক দিয়ে ঘুরে এতটুকু আসলো। এতটুকু খেয়াল করেন। আমার এখন ধাপ হলো হিটিং ধাপ। হিটিংয়ের সময় আমার যে এয়ারটা আছে আমি 304 বাল্ব, এখানে যেহেতু পর্যাপ্ত এয়ার আছে, এই 304 বাল্ব যখন খুলবো তখন আমার কি করবে, এয়ারটা এদিকে চলে আসবে, যেহেতু কুল বক্স এখন বন্ধ আছে। এদিকে যখন চলে আসবে আমাকে প্রথমেই করতে হবে হিটিং। প্রথমে আমাকে কী করতে হবে, রিজেনারেশনের প্রথম যে ধাপ ডিপ্রেসারাইজিংয়ের পরে প্রথম যে ধাপ সেটি হলো হিটিং। হিটিংয়ের মাধ্যমে অ্যাডজর্বারের মধ্যে থাকা যে ইমপিউরিটিস সেই ইমপিউরিটিসগুলোকে আউট করতে হবে, মানে ডিজলভ করতে হবে। এই জন্য আমাদের এখানে হিটার দেওয়া আছে। আর এই হিটারের টেম্পারেচার আমাকে কী করতে হবে, 260 থেকে 280 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করতে হবে। ইউনিট ভেদে কিন্তু সেটা ডিফারেন্স হতে পারে, তবে আপনার ম্যাক্সিমাম সব ইউনিটের ক্ষেত্রে 220-এর উপরে থাকতে হবে এবং 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের নিচে এই হিটারের মাধ্যমে টেম্পারেচার উঠাতে হবে। যদি 300 ডিগ্রির উপরে টেম্পারেচার কোনো কারণে অ্যাডজর্বারে প্রবেশ করে তখন আপনার কি হবে, এখানকার যেই মলিকুলার সিব আছে সেগুলা ড্যামেজ হয়ে যাবে, সেগুলো পাউডার হয়ে যাবে। যেই কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে টেম্পারেচার যেন 300 ডিগ্রির উপরে না হয়, 300 ডিগ্রির নিচে টেম্পারেচার আমাদেরকে রিজেনারেশনটা করতে হবে। আমাদের এখানকার যে প্রসেস সেই প্রসেস অনুযায়ী আমাদেরকে 260 ডিগ্রি থেকে 280 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করতে হবে। এখন প্রশ্ন হলো কেন এত ডিগ্রি টেম্পারেচার মেনটেন করতে হবে। যেমন আপনারা খেয়াল করেন এই যে কার্বন মনোক্সাইড এবং জলীয় বাষ্প, এই দুইটা ইমপিউরিটিসকে যদি আপনি ডিজলভ করতে যান মলিকুলার সিপ থেকে, তখন আপনাকে 150 ডিগ্রি থেকে 180 ডিগ্রি টেম্পারেচার প্রবেশ করাতে হবে। 150 ডিগ্রি থেকে 180 ডিগ্রি টেম্পারেচারের ফ্লো যদি আপনি এই অ্যাডজর্বারের ভিতরে প্রবেশ করান তখনই কিন্তু আপনার এই কার্বন মনোক্সাইড এবং যে জলীয় বাষ্প সেটা মলিকুলার সিপ থেকে আউট হবে বা ডিজলভ হবে। ঠিক একইভাবে আপনাকে যখন কার্বন ডাইঅক্সাইডকে যখন ডিজলভ করতে হবে তখন কার্বন ডাইঅক্সাইডের টেম্পারেচার আপনার 180 ডিগ্রি থেকে 220 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রার ফ্লু যখন এখানে প্রবেশ না করবে তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড এখান থেকে পুরোপুরি কি হবে না, ডিজলভ হবে না বা আউট হবে না, মলিকুলার সিবের সাথে লেগে থাকবে। যেই কারণে আমাকে এখানে মোর দেন 260 ডিগ্রি টেম্পারেচার আমাকে রাখতে হবে, কারণ এই লাইন থেকে আসার পরে এখানে কিন্তু টেম্পারেচার ফল্ট হইতে পারে। এই জন্য আমাকে 260 থেকে 280 ডিগ্রি টেম্পারেচার যদি আমরা এই হিটারের মাধ্যমে মেনটেন করি তখন আপনার এখানে
এই যে রিজেনারেশন অ্যাবজর্বারে যখন আসবে, আসার পরে কার্বন মনোক্সাইড, জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড তিনটাই ইম্পিউরিটিস আপনার কী হবে, আউট হবে, নতুবা কিন্তু আপনার পুরোপুরি আউট হবে না। সেই কারণে আপনারা কিন্তু এই টেম্পারেচারের যে চার্টটা, এটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমাদের এই হিটারের মাধ্যমে আমাদের কি করতে হবে, 260 ডিগ্রি টেম্পারেচার উঠানোর পরে সেই ফ্লুটা এদিক দিয়ে আসবে। আসার পরে আমাদের এইটা চেক বাল্ব আছে, এখানে একটা চেক বাল্ব আছে, এই চেক বাল্বের মাধ্যমে সেটা কি করবে, এই যে অ্যাবজর্বার, এই অ্যাবজর্বারের ভিতরে প্রবেশ করবে। আমার এখানে যখন 260 ডিগ্রি টেম্পারেচারে আপনার সাফিসিয়েন্ট ফ্লু, রিজেনারেশনের জন্য সাফিসিয়েন্ট ফ্লু যখন আপনার এখানে এই অ্যাবজর্বারে প্রবেশ করবে, অ্যাবজর্বারে প্রবেশ করার পরে অ্যাবজর্বারে থাকা কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং জলীয় বাষ্প আউট করবে। আউট করে কোন দিক দিয়ে ফেলে দিবে, এটা যখন এদিক দিয়ে আসবে, আসার পরে এখান থেকে একটা দিক দিয়ে আসার পরে মনে করেন যে এখানে একটা রিজেনারেশন কন্ট্রোল ভালভ আছে, রিজেনারেশন ভালভ আছে একটা। এই রিজেনারেশন ভালভটা অটোতে কন্ট্রোল ভালভটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে, কারণ আমার চেক ভালভ যেহেতু বন্ধ, সুতরাং এখান থেকে যখন গরম বাতাসটা আসতেছে, গরম বাতাসটা আসার পরে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং জলীয় বাষ্পকে নিয়ে সেটা এদিক দিয়ে বের হয়ে যাবে। এদিক দিয়ে বের হয়ে যাওয়ার পরে এটা এদিক দিয়ে আসার পরে এটা কোথায় চলে যাবে, সাইলেন্সার দিয়ে অ্যাটমসফিয়ারে বের হয়ে যাবে। এটা মনে করেন যে সাইলেন্সার, এই সাইলেন্সার দিয়ে আপনার কি হবে, অ্যাটমসফিয়ারে বের হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমরা নর্মালি আমাদের প্লান্টে 48 মিনিট হিটিং যে স্টেপটা, এই হিটিং স্টেপটা আমরা 48 মিনিট করে থাকি। 48 মিনিট হিটিং করে থাকি। 48 মিনিট এখানে টেম্পারেচার উঠিয়ে 260 ডিগ্রির উপরে টেম্পারেচার মেনটেন করে আমরা এই যেই মলিসিভ ইউনিট বা অ্যাবজর্বারের ভিতরে থাকা যে ইম্পিউরিটিসগুলো, সেই ইম্পিউরিটিসগুলো এখান থেকে মলিসিভের গায়ে থেকে আমরা কি করি, আলাদা করে অ্যাটমসফিয়ারে পাঠিয়ে দিই, বা এটা আলাদা হয়ে অ্যাটমসফিয়ারে চলে যায়। এইভাবে কি করা হয়, আমাদের যে ভেসেল, এই ভেসেলের মধ্যে যেই ইম্পিউরিটিসগুলো লেগে থাকে সেইগুলোকে ডিজলভ করা হয়ে থাকে। তা আশা করি এই যেই অংশটা, এই অংশটা আপনারা বুঝতে পারছেন। তাহলে সেকেন্ড স্টেপ বা থার্ড স্টেপ বলতে পারেন, সেটা হলো আমাদের কুলিং স্টেপ। কুলিং স্টেপের সময় কি হয়, আমাদের 48 মিনিট পরে আমাদের এই যে হিটারটা সেটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, এবং এখানকার যে ভাল্ব, যেহেতু থ্রি ওয়ে বাল্বের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তখন কি করবে, আপনার এই ফ্লুটা, এদিকের ফ্লু বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পরে এদিক থেকে ফ্লু আসবে। ফ্লু আসার পরে সেই ফ্লুটা এদিক থেকে বের হবে। বের হয়ে যাওয়ার পরে ঠিক একইভাবে আপনারা খেয়াল করলে দেখবেন এই লাইনে আসার পরে আবার মিশার পরে কি করবে, এই যে কুলিং এয়ারটা বা যে ঠান্ডা এয়ারটা, অ্যাটমসফেরিক যে এয়ারের তাপমাত্রাটা, এই ঠান্ডা এয়ারটা কি করবে, ঠিক একইভাবে অ্যাবজর্বারের যেই ভেসেল, রিজেনারেশন ভেসেল, সেই রিজেনারেশন ভেসেলে প্রবেশ করবে। রিজেনারেশন ভেসেলে প্রবেশ করার পরে সেটা ঠিক একইভাবে এই যে রিজেনারেশন ভালভটা যেহেতু সবসময় ওপেন থাকবে, এই রিজেনারেশন ভালভের মাধ্যমে কি হবে, এই যে ভেসেলটা কুল ডাউন হবে। তো ঠিক একইভাবে 70 মিনিট আমাদের কুলিং। ওয়াচ নেক্সট পার্ট ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং।